অনেক যাচাই বাছাই করে অনেকজনের মধ্য থেকে তোমাদের দুজনকে সিলেক্ট করেছি আমার মেয়ে রোশনির জন্য। এখন তোমাদের মধ্যে আগামী দুদিনে যে কোনো একজনকে বাছাই করে নেওয়া হবে আমার মেয়ের স্বামী হিসাবে, আর সে আমার সকল সম্পত্তির মালিক হবে এবং নগদ 50 লক্ষ টাকা আমি তাকে উপহার দিব। অপু বলল, আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আমি দুদিনেই আপনার আর আপনার মেয়ের মন জিতে নিব। রহমান সাহেব আবার বললেন, ঠিক আছে, তাহলে তোমরা একে একে আমাকে বলো কেন তোমরা আমার প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করতে চাচ্ছ। বাবাজি আগে তুমি বলো। আঙ্কেল আসলে আমার বাবার অনেক সম্পত্তি, এসব দেখার জন্য অনেক মানুষ আছে, তাই আমি যখন আপনার বিজ্ঞাপন পত্রিকায় পড়লাম তখন চিন্তা করলাম আপনার তো লাখ লাখ টাকার সম্পত্তি দেখার কোনো মানুষ নেই, তাই আমি যদি আপনার এসব দেখাশোনার দায়িত্ব নেই তাহলে এসব নষ্ট হবে না। তাছাড়া আপনার মেয়ে তো মাশাআল্লাহ সুন্দরী, তাই আমার মতো বড়লোক শিক্ষিত ফ্যামিলির স্মার্ট একটা ছেলে ওর সাথে পারফেক্ট মানাবে। তোমার নাম তো রিয়াজ, দেখি এবার তুমি বলো কেন আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছ প্রতিবন্ধী জেনেও। রিয়াজ সালাম দিয়ে বলল, আঙ্কেল আসলে আমি অনেক গরিব ফ্যামিলি থেকে বড় হয়েছি, কষ্ট করে অনেক পরিশ্রম করে লেখাপড়া শিখেছি, তবে আমার জীবনে একটা উদ্দেশ্য ছিল, যদি কোনোদিন সুযোগ পাই একটা ভালো কাজ করব সমাজের জন্য। তাই আপনার বিজ্ঞাপন দেখে চিন্তা করলাম একজন প্রতিবন্ধী মেয়ের দায়িত্ব যদি নিতে পারি তাহলে সেটাই বা কম কি। রহমান সাহেব একটু চিন্তা করে বললেন, ঠিক আছে, তোমাদের দুজনের সাথে কথা বলে ভালো লাগলো, তোমরা দুজন ওদিকে পাশাপাশি দুটো ঘরে চলে যাও, তোমাদের সাথে কাল সকালে দেখা হবে। রিয়াজ ও অপু নিজেদের ঘরের দিকে রওনা দিল। হঠাৎ পেছন থেকে হাত ধরে রিয়াজকে টেনে অপু বলল, তুই মনে করিস না আমার মতো শিক্ষিত স্মার্ট বড়লোক ফ্যামিলির একটা ছেলেকে বাদ দিয়ে উনি তোর মতো ফকিন্নির সাথে ওই মেয়েটার বিয়ে দেবে? আসলে উনার বিশাল সম্পত্তি দেখার জন্য কেউ নেই, তাই উনি টেনশনে আছে। আমি ছোট থেকে আমার বাবার ব্যবসা দেখে বড় হয়েছি, তাই এগুলো হ্যান্ডেল করা আমার জন্য কোনো ব্যাপার না। তোর মতো ছোট লোক এত বড় লাখ লাখ টাকার হিসাব বুঝবে না। আসলে তুই এসেছিস সেই মেয়েটাকে বিয়ে করে শর্টকাটে বড়লোক হতে, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। রিয়াজ বলল, ভাই আপনি আমাকে ভুল বুঝছেন, আমার এ ধরনের কোনো ইচ্ছা নেই। আল্লাহর রহমতে যা আমার রিজিকে আছে তা দিয়ে আমি খুব ভালো আছি, তাতেই আলহামদুলিল্লাহ। উনি যদি আপনাকে আমার থেকে উনার মেয়ের জন্য বেশি পারফেক্ট মনে করেন তাহলে আপনার সাথে বিয়ে দিবেন, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। তোর এত এত ভালো মানুষের নাটক আমি সব বুঝি, এসব নাটক ওদেরকে গিয়ে দেখাবি, আমাকে না। আগে মেয়েটাকে বিয়ে করার জন্য ওদেরকে রাজি করাই, তারপর তোকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। বলেই অপু রুমে চলে গেল আর রিয়াজ তার রুমের দিকে এগিয়ে গেল। ওদিকে ড্রয়িং রুমে এতক্ষণ প্রতিবন্ধী সেজে বসে থাকা রোশনি দাঁড়িয়ে বলল, বাবা কি বুঝলে তুমি? আমার মনে হচ্ছে তোর এই প্ল্যান কাজে দেবে। অনেক যাচাই বাছাই করে এদের দুজনকে তো সিলেক্ট করে আনলাম বাড়িতে, এবার দেখা যাক এদের মধ্যে কে তোর মন জয় করতে পারে। রোশনি বলল, ওদের মধ্যে একজনকে যাচাই করতে দুদিন সময় দরকার হবে না, আর কয়েক ঘন্টার মধ্যে ফয়সালা হয়ে যাবে। রহমান সাহেব এসে বললেন, আমার শুধু তোর দিকে তাকিয়ে তোর জন্য ভয় হচ্ছিল, তুই কিভাবে এতক্ষণ হাত বাঁকা করে মুখ বাঁকা করেছিলি বলতো? আরে বাবা আমি তো শুধু অভিনয় করেছি, তুমি কেন আমাকে নিয়ে এত টেনশন করো? টেনশন কি আর সাধে করি মা? আমার এত লাখ লাখ টাকার সম্পত্তি নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমি শুধু একটা ভালো ছেলে খুঁজছি আমার প্রাণের চেয়েও প্রিয় মেয়ের জন্য। আমি এমন একজনকে চাই যাকে আমার মেয়ের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে কবরে যেতে পারবো। রোশনি বাবাকে জড়িয়ে ধরে বলল, তুমি আবারও মরার কথা বলছো? আমি কিন্তু বিয়ে করব না বাবা, একদিন তো আমাকে মরতেই হবে মা, তাই আমি চোখ বন্ধ করার আগে আমার মেয়েকে রাজরানীর মতো সাজিয়ে বিয়ে দিতে চাই। রহমান সাহেবের আদরের মেয়ে লজ্জায় হেসে উঠল। পরদিন ভোরবেলা রহমান সাহেব যখন ঘুম থেকে উঠলেন তখন খেয়াল করলেন রিয়াজকে নামাজ পড়তে। তিনি মনে মনে ভাবলেন, যাক এই ছেলেটা অত্যন্ত নামাজি, ফজরের আজান শুনে ঘুমিয়ে থাকে না। এমন সময় রিয়াজ নামাজ শেষ করে এসে বলল, আঙ্কেল আপনি কি নামাজ পড়বেন? আমার শেষ, আপনি এখানে নামাজ পড়তে পারেন। তোমাকে দেখে খুব ভালো লাগলো, তুমি ফজরের আজান শুনে নামাজ পড়তে এসেছো। তোমার মতো ইয়াং ছেলে নামাজ কাজা করো না দেখে খুব ভালো লাগলো। এটা কি বলছেন আঙ্কেল? নামাজ কিভাবে বাদ দেয়? আমি প্রয়োজনে দুবেলা না খেয়ে থাকতে পারি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমি কখনোই আদায় করতে ভুলি না। আমি যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন সব সময় আগে নামাজকে গুরুত্ব দেই। ঠিক আছে তুমি তাহলে ভেতরে যাও, নাস্তার টেবিলে বসো, একটু পরে আমার মেয়েও চলে আসবে। যাবো আঙ্কেল, তার আগে আমার রুমটা একটু ভালো করে গুছিয়ে নেই। আসলে তাড়াহুড়ো করে নামাজ পড়তে চলে এসেছি, তাই গোছানো হয়নি। আর তাছাড়া আমার একদম অগোছালো আর অপরিষ্কার থাকতে ভালো লাগে না। রিয়াজ হাসি মুখে ভেতরে গেল। ঘড়িতে তখন 8টা। কাজের মেয়ে টেবিলে নাস্তা দিয়ে বলল, আপামনি নাস্তা দিয়ে গেলাম সবাইকে। রহমান সাহেব ঘর থেকে বের হয়ে মেয়েকে নিয়ে আসলেন নাস্তার টেবিলে। রিয়াজও এসে বলল, নাস্তা করেছে তারা, কিন্তু অপু এখনো আসেনি। রহমান সাহেব কাছে এসে দাঁড়াতেই বলল, আঙ্কেল অনেক উচ্চস্বরে গানের শব্দ আসছে কোথা থেকে বলুন তো? আশেপাশে কোনো হাটের রুগী থাকলে খুব অসুবিধা হবে, মনে হচ্ছে অপুর ঘর থেকে আসছে। আচ্ছা আমি গিয়ে দেখছি, তুমি নাস্তা খাওয়া শুরু করো। তিনি অপুর ঘরের দিকে গেলেন। রিয়াজ রেশমির সামনে খাবারের প্লেটটা এগিয়ে দিল। ঘরের পর্দা ফাঁকা করে দেখলেন অপু ভেতরে কানে হেডফোন লাগিয়ে উচ্চস্বরে গান ছেড়ে নাচানাচি করছে। এমন সময় তিনি এসে সাউন্ড বক্স বন্ধ করে বললেন, কি ব্যাপার তুমি এভাবে এত জোরে গান বাজিয়ে নাচানাচি করছো কেন? আশেপাশের মানুষজনের তো অবস্থা খারাপ হয়ে যাবে, আর আমরা বাড়ির মানুষ তো নাজেহাল হয়ে যাচ্ছি। অপু কান থেকে হেডফোন নামিয়ে বলল, আঙ্কেল এটা তো আমার ছোটবেলা থেকে অভ্যাস, সকালবেলায় আমি একটু গান বাজিয়ে নিজের মাইন্ড ফ্রেশ করি, নিজে কানে হেডফোনে গান শুনি, আর বাকিদের সবাইকে বড় করে গান ছেড়ে এনার্জি দেই। এতে করে আমার সারাদিন খুব ভালো যায়, তাছাড়া শরীরে একটা এনার্জি আসে। রহমান সাহেব এবার কি একটা যেন চিন্তা করলেন, তারপর বললেন, আচ্ছা ঠিক আছে আমরা সবাই নাস্তার টেবিলে বসে আছি তোমার জন্য, তুমি এসো। কি বলেন আপনারা নাস্তার টেবিলে বসে আছেন? আমি তো
ভাবলাম আপনাদের বাড়িতে এত চাকর বাকর আছে, কেউ আমাকে এসে বিছানায় চা দিয়ে যাবে। আসলে আমাদের বাড়িতে কেউ বিছানায় চা খায় না। তাছাড়া তুমি যে এভাবে বেডটি খেতে পছন্দ করো সেটা আমি জানতাম না, তাই ভুল হয়ে গেছে। ওকে, নো প্রবলেম আঙ্কেল, আপনি যান, আমি আসছি। নাস্তার টেবিলে রহমান সাহেব ফিরে এসে বললেন, অপু গান শুনছে, সেখান থেকেই শব্দ আসছে। আমি নাস্তা খেতে আসতে বলেছি, তুমি খেয়ে নাও। আঙ্কেল, আমার খাওয়া শেষ, আমাকেও বিদায় দিন, আমার অফিসে যেতে হবে। কি বলো, তোমার তো দুদিন এখানে থাকার কথা, আবার অফিস কেন? না আঙ্কেল, আমি ছুটি পাইনি, আর তাছাড়া আমি অনুপস্থিত থেকে আমার বসের সাথে বেইমানি করতে চাই না। চলো তাহলে আমি তোমাকে নামিয়ে দিচ্ছি গাড়িতে। জি না, তার দরকার হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। রোশনি কি একটা যেন ভেবে মুচকি মুচকি হাসলো। ঠিক আছে ঠিক আছে, এত লজ্জা পাবার কিছু নেই, চলো তোমাকে আমার গাড়িতে নামিয়ে দিচ্ছি। আমি একটু আমার বন্ধু রমজানকে দেখে আসি, ওর নাকি শরীরটা কয়েকদিন ধরে খারাপ, আর রোশনিকে নিয়ে যাচ্ছি। সারাদিন একা একা বাসায় থাকে, ওরও একটু মন ভালো হবে। তুমি তাহলে অফিসে যাও, বিকালে আবার কথা হবে। চলুন তাহলে একসাথে বেরিয়ে পড়ি। ঘরে কেউ নেই, এমন সময় কলিং বেলের বারবার শব্দ হচ্ছে, তাই বিছানা থেকে বিরক্ত হয়ে নেমে দরজা খুলে দেখলো নাসরিন এসেছে। কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছো? নাসরিন বলল, আমাকে বাড়িতে রেখে তুমি এখানে বড়লোকের মেয়ে বিয়ে করতে এসেছো, আর ভেবেছো আমি কিছুই জানতে পারবো না? আরে বাবা, তুমি রাগ করছো কেন? আমি বড়লোকের মেয়েকে বিয়ে করে সব টাকার মালিক হয়ে তোমার সাথে সংসার করব। তোমার কি মনে হয় এই প্রতিবন্ধী মেয়ের সাথে আমি কি থাকবো? এত লোভ ভালো নয় অপু, সত্য কোনোদিন চাপা থাকে না অপু, একদিন না একদিন সেটা প্রকাশ পাবেই। রোশনি এসে বলল, আরো ভালো হলো, বিয়ের আগেই আসল সত্যটা প্রকাশ পেয়ে গেল। অপু অবাক হয়ে বলল, তুমি তো প্রতিবন্ধী ছিলে, তোমাদের মতো কিছু ধুরন্ধরকে ধরার জন্য মাঝে মাঝে নাটকের আশ্রয় নিতে হয়। তুমি আমাকে বিস্তারিত সব বলো। নাসরিন চোখের জল মুছে বলল, ও আমার স্বামী, আমাদের একটা ছোট্ট বাচ্চাও আছে, ও গ্রামের খেতে কাজ করে, পত্রিকায় বিজ্ঞাপন দেখে শহরে এসে দামি পোশাক ভাড়া নিয়ে আপনাদের সামনে নাটক করছে। তখন রহমান সাহেব এসে বললেন, ভাগ্যিস তোর কথা শুনে আমি আরেকটু খোঁজ নিয়েছিলাম, না হলে তো একেবারে ধোকা খেয়ে গেছিলাম। বাবা, আমার ওনাকে দেখেই মনে হয়েছিল কিছু একটা ভেজাল আছে। এমন সময় সেখানে রিয়াজ এসে পৌঁছলো। কি ব্যাপার, এখানে কি কিছু হয়েছে? সবাই তো চুপচাপ কেন, আর আমাকে কেন ফোন দিলেন তাড়াতাড়ি আসতে? রহমান সাহেব তার হাতে তুলে দিয়ে বলল, আমার মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য তোমাকে ডেকেছি, তুমি সব থেকে বেশি যোগ্য আমার মেয়ের জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটির রচনায় ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও আশরাফ। ধন্যবাদ।